আসসালামু আলাইকুম। ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা গণিত পড়ব, ষষ্ঠ শ্রেণীর। ষষ্ঠ শ্রেণীর গণিতে তোমাদের আজকে আমরা জ্যামিতির মৌলিক ধারণা এই অধ্যায়টি পড়ব এবং এই অধ্যায়ে জ্যামিতির যে মৌলিক বিষয়াবলী আছে সেগুলো জানার চেষ্টা করব। তোমরা যারা যারা ক্লাসে জয়েন করেছো তাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং আজকের ক্লাসে স্বাগতম। তোমরা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো আমাদের সঙ্গে এবং কতদিন ধরে আছো চটপট জানিয়ে দাও, জাস্ট 2 মিনিটের ভিতরে। তখন আমরা ওয়েট করছি এবং বাকি আসতে থাকুক, আসলে আমরা ক্লাসটা স্টার্ট করে দেব। ওকে, আব্দুল্লাহ, ওয়ালাইকুম সালাম। আব্দুল্লাহ কেমন আছো? আফিয়া, নাবা ময়মনসিংহ থেকে আছে, আরো অনেকে আছে। রায়ান, সালাম আলাইকুম। সালাম আলাইকুম সালাম। আফিয়া নওগাঁ থেকে আছো। রিহান, রিহান আছো? ওয়ালাইকুম সালাম রিহান। চট্টগ্রাম থেকে, স্যার আমি ঢাকা থেকে। ঢাকা থেকে কি আছে? ফাতিহা। আব্দুল্লাহ ঢাকা থেকে। হ্যাঁ স্যার কেমন? নাবা, হ্যাঁ ভালো আছি নাবা, তুমি কেমন আছো? সারা চট্টগ্রাম থেকে। স্যার আপনি কোথায়? আমার হোম টাউন হচ্ছে ময়মনসিংহ, এখন তো ঢাকাতে আছি। যশোর থেকে আছে হচ্ছে আবিদ, সুনামগঞ্জ। ওকে ওকে ওকে। ওকে, ওকে 33 বাজে আমরা 35 ক্লাস স্টার্ট করে দেবো, ঠিক আছে? রংপুর থেকে, ওকে রাফিয়া রংপুর থেকে। হ্যালো ইয়ান, স্যার কুমিল্লা থেকে আছি। কুমিল্লা থেকে আছে আসারু চৌধুরী। ইয়ান সুনামগঞ্জ। আচ্ছা তোমরা ইডু পরিবারের সাথে কতদিন ধরে আছো কে জানাও তো দেখি। কে কে নতুন আছো আজকে? একদমই নতুন কেউ আছো? স্যার 20 দিন। স্যার আমি প্রথম থেকে ক্লাস করছি। ওকে 5 দিন। স্যার 1 মান্থ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথম থেকেই পড়ছি। স্যার আমি নতুন। নতুন কে? খাতুন জান্নাত। জান্নাত তুমি নতুন? হ্যাঁ ওকে। গত সপ্তাহে। স্যার আমিও নিউ আজকে থেকে। আচ্ছা প্রতিজ্ঞা তুমি হচ্ছে নিউ, ফেব্রুয়ারি থেকে আছো। ওফিয়া, ওকিফা জান্নাত। ওকে, খাতুন জান্নাত ওয়ালাইকুম সালাম। ওকে আচ্ছা আচ্ছা আমরা ক্লাসটা স্টার্ট করব। হ্যাঁ 35 চলে আসছে, 35 বাজে। ওকে দেখো তোমাদের আজকে আমরা জ্যামিতির মৌলিক ধারণা পড়াবো। তোমরা এর আগে জ্যামিতি কোথাও পড়েছো? ক্লাসে সবাই মনোযোগ দাও। জি জি আচ্ছা ওকে। আমরা ক্লাস 4 এ বা 3 তে জ্যামিতি কিছু কিছু পার্ট আমরা পড়েছি, ত্রিভুজ পড়েছি, চতুর্ভুজ পড়েছি, ঠিক আছে না? 5 এ পড়েছি, কিন্তু ক্লাস 6 এ আসার পরে আমাদের জ্যামিতিক মৌলিক ধারণা কেন পড়াচ্ছে? কারণ জ্যামিতিটাকে আরো ব্রডলি জানতে হবে, আমাদেরকে আরো ইলাবোরেটলি জানতে হবে। আর এই জন্যই আমাদেরকে বলছে জ্যামিতির মৌলিক ধারণা, অর্থাৎ একটা জ্যামিতিক পার্ট বুঝতে হলে যে মৌলিক বিষয়াবলী আমাকে জানতে হবে সেইটাকে আমরা বলতেছি যে জ্যামিতির মৌলিক ধারণা। অর্থাৎ একটা জ্যামিতির মধ্যে কি থাকে? একটা জ্যামিতির মধ্যে থাকবে হচ্ছে রেখা, বিন্দু, রশ্মি, রেখাংশ, এগুলো থাকবে, কোণ থাকবে। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে একত্রিত করে আমরা যে ধারণা পাবো সেইটাকে আমরা জ্যামিতির মৌলিক ধারণা বলতেছি। সো এটা জানার জন্য আমাদের প্রথম কি করতে হবে? প্রথম আমাদেরকে জানতে হবে আসলে আমরা জ্যামিতি যে পড়বো এই জ্যামিতিটা আসলে কিভাবে আসলো এবং কোন জায়গা থেকে জ্যামিতি উৎপত্তি হয়েছে। এটা জানলে আমাদের একটা ইন্টারেস্ট আসবে এটার প্রতি, যে আমরা যে জ্যামিতিটা পড়তেছি সেই জ্যামিতিটা আসলে কিভাবে পৃথিবীতে আসলো এবং এই জ্যামিতিটা কেন এত ইম্পর্টেন্ট, কেন আমরা পড়বো আসলে। আমরা যদি কোনো কাজ করতে যাই তাহলে সেটা অবশ্যই আমরা প্রথমে আগে এইটা ডিসাইড করি আমি কাজটা করব কি করব না, তারও আগে ডিসাইড করি যে
এই কাজটা আমার করা উচিত বা উচিত না। সো আজকে যে আমরা পড়বো এই পড়াটা উচিত কিনা বা আমরা করব কিনা, কেন করব, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু ধারণা নেব, তারপরে আমরা মূল ক্লাসে ঢুকে যাব। ঠিক আছে? ওকে, দেখো আমরা যদি একটু খেয়াল করি, ওকে লক্ষ্য করো, ওকে ওকে দেখো জ্যামিতির মৌলিক ধারণা দেখা যাচ্ছে, এই স্লাইড দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? নো স্যার, ওকে দেখা যাচ্ছে। দেখো বলছে যে জ্যামিতি কি, ঠিক আছে, আমি আরেকটু বড় করে দিলাম। বলছে জ্যামিতি কি, প্রাচীনকালে ভূমির পরিমাপ করতে গিয়ে মূলত জ্যামিতির ধারণা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, প্রাচীনকালে যখন ভূমি পরিমাপ করতে গেছি আমরা, তখন এই যে জ্যামিতির ধারণা তখন চলে আসছে। কেন? দেখো একটা মানুষ যদি চেষ্টা করে যে কোনো একটা ঘর বানাবে, তাকে কি করতে হবে? অবশ্যই একটা এটা ডিসাইড করতে হবে যে সে ঘরটা কতটুকু বড় বানাবে, কতটুকু ছোট বানাবে, কোথায় বানাবে, কিরকম আকৃতির বানাবে। এই যে ধারণাগুলা, এই ধারণাগুলো থেকেই আস্তে আস্তে আমাদের জ্যামিতিক ধারণা চলে আসছে। ধরো কোনো একটা ব্যক্তি প্রাচীনকালে সে একটা ঘর বানাবে, সে চেষ্টা করলো যে আমি একটা ঘর বানাবো। এখন সে এইটা কল্পনা করতেছে আমার ঘরটা কেমন হওয়া উচিত। সে কল্পনা করে বের করলো যে আমার ঘরটা যদি 4টা কোণা থাকে, 4 কোণা হয়, তাহলে দেখতে সুন্দর লাগে। এবং কোথায় করব, সে ভাবলো তার উঠানের মাঝখানে, মাঝে যে জায়গাটা, সেই জায়গাটা অর্ধেক করে সেই জায়গাটা একটা ঘর বানানো। এই যে একটা পরিমাপ করলো, তার উঠান একটা ভূমি, সেই ভূমিতে অর্ধেক পরিমাণ জায়গা নিয়ে সে একটা ঘর করবে, সেই ঘরটা 4 কোণা হবে। এই যে একটা পরিমাপ করলো, এই যে ধারণাটা, এটাকেই বলা হয় জ্যামিতি। অর্থাৎ যে ধারণার মাধ্যমে ভূমির পরিমাপ করা হয় তাকে হচ্ছে আমরা জ্যামিতি বলতেছি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের জ্যামিতির একদম একদম ফান্ডামেন্টাল একটা ধারণা। দেখো আমি এখানে বলছি যে যে শব্দটা, যে শব্দের অর্থ হচ্ছে কি, যে শব্দের অর্থ হচ্ছে, এই দেখো যে, এই যে শব্দের অর্থ লেখা কি দেখা যাচ্ছে? ওকে দেখা যাচ্ছে। যে শব্দের অর্থ হচ্ছে ভূমি, এই যে দেখো ভূমি, ঠিক আছে, যে শব্দটা কি ভূমি। এবং মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ করা, অর্থাৎ ভূমির পরিমাপ করাকে আমরা জ্যামিতি বলতেছি। ঠিক আছে, খেয়াল করো, সাম্প্রতিক সন্ধান থেকে, অর্থাৎ হচ্ছে বর্তমান সময় আমরা যদি সন্ধান করি বা খুঁজে বেড়াই, তাহলে আমরা দেখতে পাই কি, প্রাচীন বেবিলিয়ন যে সভ্যতা রয়েছে, বেবিলিয়ন সভ্যতা মূলত মিশরীয় সভ্যতা। হ্যাঁ, আমরা মিশরীয় যে পিরামিড দেখি, পিরামিড গুলো অনেকটা ত্রিভুজ আকৃতির না? সো এই যে ত্রিভুজ আকৃতির পিরামিড এত বছর আগে তারা তৈরি করছে, এটা কিন্তু একটা জ্যামিতিক উৎকৃষ্ট উদাহরণ। তো এই মিশরীয় সভ্যতার যে আছে বেবিলিয়নরা, সেই বেবিলিয়নরা ইউরোপীয়দের প্রায় 1400 বছর আগে, অর্থাৎ আমরা যাদেরকে এখন গুরু মানতেছি, অর্থাৎ ইউরোপীয় যে কান্ট্রি ওরা, তাদেরকে আমরা এখন গুরু মানি না, তাদেরকে আমরা সব জ্ঞান বিজ্ঞানের সব দিক দিয়ে আমরা কি করি, ওস্তাদ মানি। ঠিক আছে না? তারা হচ্ছে সব দিক দিয়ে আগায় আছে এখন। তো এই ইউরোপীয়দের আরো 1400 বছর আগে, অর্থাৎ ইউরোপীয়রা এই ধারণা শুরুর আরো 1400 বছর আগেই জ্যোতির্বিদ্যার জ্যামিতি আবিষ্কার করা হয়। জ্যোতির্বিদ্যার জ্যামিতি বলতে কি বোঝায়? জ্যোতির্বিদ্যার জ্যামিতি এটা হচ্ছে না, রেকর্ডিং হচ্ছে না ক্লাস? তাহলে কেমনে? সব ডিসকানেক্ট হয়ে গেছে বলা বান, কেমন লাগে। ইউক্লিড
খ্রিস্টপূর্ব 325 থেকে 326 খ্রিস্টাব্দে 265 খ্রিস্টপূর্ব মানে হচ্ছে যিশু খ্রিস্ট অর্থাৎ আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী ঈসা আলাইহিস সালাম উনি যে সালে জন্মগ্রহণ করেন সেটাকে খ্রিস্ট সেই সাল। কি অবস্থা, নেট চলে গেছে? এখন কি অফ করো। পারফিউমের ব্র্যান্ড কিন্তু এই টিসিএস থেকে বেশি। কই আমার কই আবার প্রমাণ জয়েন্ট লাগবে আবার 2 মিনিট জানো দাও যায় আর ওয়াইন কি প্রমাণ গেছে কেমন হয় আমার তো ছোট ছোট প্রমাণ খেলতে গেছে ছোট ছোট ফুল মনে আছে গেছে না। Recording in progress. আসসালামু আলাইকুম। আমরা আসলে খুবই দুঃখিত যে আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে নেটওয়ার্ক সমস্যার কারণে তোমাদের ক্লাসটা ডিসকানেক্ট হয়ে গেছিল। আমরা আবারও শুরু করছি, তোমরা দ্রুত জয়েন হও, যারা যারা লিপ নিয়েছিলে সবাই দ্রুত জয়েন হও, ঠিক আছে? ওকে, দেখো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এই যে জ্যামিতি, সেই জ্যামিতির আবিষ্কার কিভাবে হয়েছে। আমরা বলেছিলাম যে হচ্ছে বেবিলিয়ন যে সভ্যতা রয়েছে সেই বেবিলিয়নরা তারা ইউরোপীয়দের 1400 বছর আগে এই জ্যামিতির ধারণা প্রথম আবিষ্কার করে এবং জ্যোতির্বিদ্যা যে জ্যামিতি রয়েছে, জ্যোতির্বিদ্যা বলতে মহাকাশ নিয়ে যে গবেষণা সেটাকে আমরা জ্যোতির্বিদ্যা বলি, এবং সেই গবেষণা থেকে তারা হচ্ছে জ্যামিতির প্রথম ধারণাটা তারা হচ্ছে পায়। দেখো গ্রিক দার্শনিক, এই যে গ্রিক দার্শনিক ইউক্লিড, দেখো আমি একটা অন্য কালার দিয়ে রাখছি ইউক্লিড, ঠিক আছে? তিনি একসাথে দার্শনিক এবং একসাথে গণিতবিদ। গ্রিক গণিতবিদ ইউক্লিড খ্রিস্টপূর্ব 325 থেকে 265 সালে যা হচ্ছে জন্ম মৃত্যুকাল, অর্থাৎ এই সময়টা তিনি বেঁচে ছিলেন পৃথিবীতে, তাকে সচরাচর আমরা জ্যামিতিক জনক বলে থাকি। তোমাদের বইয়েও আধুনিক যে জ্যামিতি রয়েছে সেই জ্যামিতির জনক হিসেবে ইউক্লিডকে জ্যামিতিক জনক বলা হয়েছে। তিনি আলেকজান্দ্রিয়ায় একটা লাইব্রেরিতে তার এলিমেন্ট যে পুস্তকটা রয়েছে, অর্থাৎ এলিমেন্ট নামে তার একটা বই রয়েছে, এই যে এলিমেন্ট, ঠিক আছে? সে আলেকজান্দ্রিয়ায় তার এই এলিমেন্ট, এই যে এলিমেন্ট বই, ঠিক আছে, এলিমেন্ট পুস্তক, সেই পুস্তকের মধ্যে তিনি 13টি খণ্ডে এই জ্যামিতির বিভিন্ন বিষয়াবলী লিপিবদ্ধ করেন। এজন্যই তিনি যেহেতু ফার্স্ট টাইম এই জ্যামিতির বিষয়াবলী নিয়ে গবেষণা করেন এবং 13টি খণ্ডে এলিমেন্ট বইয়ের মধ্যে পুস্তকে তিনি হচ্ছে লিপিবদ্ধ করেন, এই কারণেই তাকে জ্যামিতির জনক বলা হয়, ঠিক আছে? ওকে, আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখবো জ্যামিতির ধরন। জ্যামিতি বিভিন্ন ধরনের গবেষণা করা হয়েছে এবং বিভিন্ন ধরনের ব্যাখ্যা করা হয়েছে। যেমন আমাদের যে ভারতীয় উপমহাদেশ, তারা জ্যামিতিকে একভাবে বোঝার চেষ্টা করেছে, আবার মিশরীয় যারা আছে তারা একভাবে বোঝার চেষ্টা করেছে, চীনে যারা বসবাস করে চীনা মানুষ তারা হচ্ছে একভাবে এটাকে বোঝার চেষ্টা করেছে। ঠিক এইভাবে বিভিন্ন রাষ্ট্রের এবং বিভিন্ন অঞ্চলের মানুষ এই জ্যামিতিকে বিভিন্নভাবে বোঝার চেষ্টা করেছে, আর এই কারণে বিভিন্ন অঞ্চল ভিত্তিক জ্যামিতির একটি ধারণা তৈরি হয়েছে। আর এই কারণে আমরা বলেছি জ্যামিতির যে ধরন, আমরা দেখতে পাই যে মিশরীয় জ্যামিতি রয়েছে, তারপরে হচ্ছে বেবিলীয় জ্যামিতি রয়েছে, বৈদিক ভারতীয় জ্যামিতি রয়েছে। ভারতে যে বৈদিক অধিবাসী ছিল সেই সময়ে যে জ্যামিতি নিয়ে গবেষণা করা হয়েছে সেটাকে বলে বৈদিক ভারতীয় জ্যামিতি, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে ওই জ্যামিতি নিয়ে গবেষণা হয়েছে যেটাকে আমরা বৈদিক ভারতীয় জ্যামিতি বলে থাকি, এবং গ্রিক জ্যামিতি, ঠিক আছে? তারপরে রয়েছে চীন জ্যামিতি এবং সর্বশেষ আধুনিক জ্যামিতি, যেটা সারা বিশ্বের মধ্যে এখন বর্তমানে আমরা যে জ্যামিতি নিয়ে পড়াশোনা করি সারা বিশ্বের মধ্যে একই ধরনের ধারণা নিয়ে, এইটি হচ্ছে আধুনিক জ্যামিতিক ধারণা। অর্থাৎ এই যে বিভিন্ন জ্যামিতিক ধারণাগুলো ছিল এই ধারণাগুলো একসাথে করে একটি নতুন ভাবে আধুনিক জ্যামিতিক ধারণা সৃষ্টি করা হয়েছে, যেটা আমরা এখন পড়ছি। সো এই আধুনিক জ্যামিতিটাই আমরা আজকে পড়ব। ওকে, খেয়াল করো।
ওকে, দেখো আমরা যদি একটু ছোট করে উপরের দিকে যাই তাহলে দেখতে পাবো। ওকে, দেখো জ্যামিতি প্রথম পড়তে গেলে আমাদের প্রথম যেটা আসে সেটা হচ্ছে স্থান। স্থান বলতে আমরা কি বুঝাই? দেখো আমরা বলি না অমুক স্থানে, গাজীপুরে, টঙ্গীতে, কুমিল্লায়, তারপরে তুমি বলতে পারো হচ্ছে নরসিংদী, সাতক্ষীরা, বান্দরবান। এই যে স্থানগুলা, এগুলো কিন্তু স্থান হিসেবে আমরা চিনি। কিন্তু আমরা আজকে জ্যামিতি পড়ার ক্ষেত্রে একটা স্থান জানবো, সেটি খুব ছোট। কিভাবে? আমি যদি এই যে আমার হাতে একটা কলম আছে, সেই কলম কিন্তু আমার এই হাতে রেখে দেই, তাহলে দেখো আমি কি করছি, আমার এই হাতের মধ্যে এই কলমটা রাখছি, রাখার ফলে সে কিন্তু একটা জায়গা দখল করছে। জায়গা দখল করছে না? এই যে জায়গা দখল করলো, এই জায়গা দখল করাটাই হচ্ছে তার স্থান দখল করা। অর্থাৎ এই আমার হাতের মধ্যে অল্প হলেও কিছু জায়গা সে দখল করছে। এই যে জায়গাটা সে দখল করলো, সেটাই তার স্থান। অর্থাৎ কোন একটা বস্তু যে জায়গা দখল করে সেটিকেই তার স্থান বলে। ঠিক আছে? দেখো কোন নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে, ঠিক আছে, কোন নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে স্থান বলে। এখন খেয়াল করো, যদি এমন হয় যে এইটি একটি বস্তু, ঠিক আছে, এটি একটি বস্তু, ওকে, এই যে একটা বস্তু আছে, এই দেখো এই যে একটা বস্তু আছে, হ্যাঁ, আমি যদি অন্য কালার দিয়ে একটু এটাকে ভরাট করে দিই পরের টুকু, তাহলে দেখবা হচ্ছে এই যে খেয়াল করো, এই যে একটা বস্তু, ঠিক আছে, এই বস্তুটা একটা জায়গা দখল করছে না? সেই জায়গাটা কতটুকু? সেই জায়গাটা হচ্ছে এই যে এই জায়গাটা, এই যে একটা নির্দিষ্ট জায়গা সে দখল করছে, এইটা একটা বোর্ডের স্থান না, একটা জায়গা না? তো এই যে একটা নির্দিষ্ট আকারের বস্তু নির্দিষ্ট একটা জায়গা দখল করছে, এইটাকে আমরা স্থান বলতেছি। তাহলে তোমরা বলো তো স্থান কি বুঝতে পারছো কিনা? জি স্যার, জি স্যার, ওকে, মানে ইয়েস স্যার, ওকে শ্রেয়া, ইয়েস স্যার, ওকে। তাহলে দেখো যদি স্থান আমরা বুঝে থাকি তাহলে আমরা পরের স্লাইডে যাব। স্থানের পরে যেটা রয়েছে আমাদের, আমাদের পরে কি রয়েছে দেখো, ওকে, আচ্ছা আমরা হচ্ছে তল, স্থানের পরে আমাদের কি আছে? তল। ওকে, আমি একটু বড় করি, বড় করে তোমরা দেখতে পাবা, ঠিক আছে? ওকে, দেখো তল যেটা রয়েছে, আমরা কোন একটা বস্তু যদি কল্পনা করি তাহলে সেই বস্তুর একটা তল থাকবে, বা দুইটা তল থাকবে, বা তিনটা তল থাকবে। তল থাকবে কেন? তল থাকবে যে কোনো একটা বস্তুর যে পৃষ্ঠ দ্বারা গঠিত, অর্থাৎ একটা বস্তুর তো অবশ্যই পৃষ্ঠ থাকবে, সেই পৃষ্ঠটাই হবে সেই বস্তুর তল। এখন ধরো হচ্ছে তুমি ফুটবল খেলো না, ফুটবলের উপরে যে এই যে আবরণটা আছে চামড়ার, ওই আবরণটাই হচ্ছে তার কি? ফুটবলের উপরে যে হচ্ছে এই যে আবরণটা আছে সেটাই হচ্ছে তার তল, ঠিক আছে? একই সাথে আমরা যদি হচ্ছে একটা ইটের কথা কল্পনা করি, তাহলে ইটের কয়টা পার্ট থাকে? আমরা যদি একটা ইট কল্পনা করি দেখবো হচ্ছে ইট এরকম থাকে, এই যে দেখো যদি এটা একটা ইট হয় তাহলে দেখো এই যে এইটা একটা পার্ট থাকে, তার এই পাশে একটা পার্ট, এই পাশে একটা পার্ট, এবং
এই যে এখানে একটা পার্ট আছে, নিচেও একটা পার্ট আছে, তো এরকম করে পার্ট বাই পার্ট তার তল সৃষ্টি হয়। ঠিক আছে, আমরা যদি খেয়াল করি, দেখো একটা জিনিস তোমাকে দেখাই। এই দেখো একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা সবাই, এটা দেখা যাচ্ছে? ওকে, দেখো এই জিনিসটার এইখানে একটা পার্ট, এটা একটা, এই পাশে আরেকটা আছে ঠিক উল্টো পাশে, তাহলে দুইটা হইলো। ঠিক আছে, আবার এই পাশে একটা আছে ঠিক এই উল্টা পাশে আরেকটা রয়েছে, কয়টা হলো? চারটা। এর উপরে একটা পার্ট রয়েছে, নিচে একটা পার্ট রয়েছে, তাহলে কয়টা পার্ট হলো? 6টা। এর পৃষ্ঠ কয়টা? এর পৃষ্ঠ কয়টা বলো তো, একটু খেয়াল করো। এর পৃষ্ঠ কয়টা? এর পৃষ্ঠ হচ্ছে 6টা। তাহলে তল কয়টা? 6টা তল। তাহলে এই বস্তুটার 6টি পৃষ্ঠ রয়েছে, তার মানে 6টি তল রয়েছে। এটাই আমরা বলছি যে কোন একটা বস্তুর যে পৃষ্ঠ রয়েছে সেই পৃষ্ঠকেই সাধারণভাবে তল বলে। অর্থাৎ কোন একটা বস্তু, সেই বস্তুর যে কয়টা পৃষ্ঠ রয়েছে সেই কয়টা তার তল রয়েছে। এখন তোমরা অনেকেই কমেন্ট করছো এখানে, স্যার এটা ঘন বস্তু। হ্যাঁ, যে বস্তুর 6টি তল আছে, অর্থাৎ যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা রয়েছে, অর্থাৎ 3টি মাত্রা রয়েছে। 3টি মাত্রা কোন কোন মাত্রা? দৈর্ঘ্য, প্রস্থ এবং হচ্ছে উচ্চতা। এই যে 3টা মাত্রা রয়েছে, আমরা জানি কি ঘন শব্দ অর্থ কি? ঘন হচ্ছে 3, অর্থাৎ যার 3টা মাত্রা রয়েছে তাকে আমরা বলবো আমাদের ঘন বস্তু। তাহলে এইটা একটি ঘন বস্তু, কারণ এইটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। এই কারণে এটাকে আমরা কি বলতেছি? ঘন বস্তু বলতেছি। ঠিক আছে, এখন বলো তোমরা তল বুঝতে পারছো কিনা? তলকে তোমরা বুঝতে পারছো? তল, দিস, ওকে। আচ্ছা তুমি বলছো না স্যার। আচ্ছা তুমি বলো তো কোন জায়গাটা তুমি বুঝো নাই? দেখো আমি আবার বলে দিই, কোন একটা বস্তুর যে কয়টা পৃষ্ঠ থাকে তাকেই তার তল বলা হবে। সাপোজ তুমি যদি মনে করো যে কোনো একটা কাগজের পাতা নিলা, ঠিক আছে, সেই কাগজের পাতার এই পাশে একটা পৃষ্ঠ, ওই পাশে একটা পৃষ্ঠ, তাহলে কি দুইটা পৃষ্ঠ, তাহলে দুইটা তল। এটা খুবই সিম্পল। তোমার বইয়েও কিন্তু একটা ঘনবস্তুর মতন, কারণ তোমার বইয়ে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই রয়েছে। তো এটার মধ্যে 6টা তল রয়েছে। ওকে, দেখো আমরা পরের স্লাইডে যাই। খেয়াল করো, ওকে, তলের পরে রয়েছে আমাদের বিন্দু। দেখো আমরা বিন্দুর সাথে অনেক আগে থেকে পরিচিত, কিন্তু বিন্দুর সংজ্ঞাকে তোমরা জানতে আগে? ক্লাস হচ্ছে 4:30 শেষ হবে। ওকে, দেখো বিন্দু হচ্ছে এমন একটা জিনিস যেটার কোনো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নাই। আমি যদি এখানে একটা ডট দেই এভাবে, ঠিক আছে, এটা একটা বিন্দু, এই যে এই ডটটা, এটা একটা বিন্দু। তো বিন্দুকে আমরা এমন ভাবে কল্পনা করি যে এই বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নাই। বিষয়টা মজার হলেও আমি কিন্তু এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এটা দেখা যাচ্ছে একটা দৈর্ঘ্য আছে, হয়তো 1 মিলিমিটার বা এর থেকে কম হবে, কিন্তু বিন্দু ধারণা এরকম যে এইটার কোনো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে না। এটা গণিতবিদরা সবাই মানে একমত হয়েছে এখানে যে বিন্দু হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে না। এখন কথা হচ্ছে আমি যে স্যার এখানে একটা বিন্দু দিলাম, আমারটা তো অনেক বড়, দৈর্ঘ্য, প্রস্থ সবই আছে। কথা হচ্ছে এইটার যে সেন্টারটা রয়েছে, মানে এইটার এক্সাক্ট সেন্টারটা রয়েছে, সেটাই হচ্ছে বিন্দুটা। এই বিন্দুটাকে ইন্ডিকেট করার জন্য, মানে এই বিন্দুটাকে বোঝানোর জন্য আমি এখানে একটা এই যে ফোঁটা সাইন দিয়ে তোমাকে বোঝাচ্ছি যে এখানে বিন্দুটা আছে। মূলত এইটার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে বিন্দু, এবং সেটা খুবই ক্ষুদ্র এবং সেটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই। আমরা যেটা ভিজুয়ালাইজ করছি এখানে, এইটা মূলত আমরা এটা একটা সাইন দিয়ে আমরা বুঝাইছি যাতে করে তুমি বুঝতে পারো যে এখানে বিন্দুটা আছে। সো এইটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকলেও আলটিমেট যেটা বিন্দু আমরা বলতেছি সেটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই। এখন দেখো, তাহলে বিন্দু হচ্ছে এরকম একটা ডট যেটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, কিন্তু অবস্থান আছে, বিন্দুর অবস্থান আছে। আর এই জন্যই আমরা
এটাকে দেখায় এইভাবে যে এইখানে আছে বিন্দুটা, এই জায়গাটায়, ঠিক আছে, এই যে এই জায়গাটায় আছে বিন্দুটা, দেখানোর প্রয়োজন পড়ে বিন্দুটা কোথায় আছে, কারণ এটার একটা অবস্থান আছে। অবস্থান মানে কি, একটা নির্দিষ্ট জায়গায় সে অবস্থান করতেছে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, অ্যাটেন্ডেন্স দেওয়া হবে একটু পরে। ওকে, আর ক্যান্ড, আচ্ছা আফিয়া শোনো, আফিয়া ক্যান্ড হচ্ছে আমরা যখন বৃত্ত পড়বো তখন ক্যান্ডটা পড়বো, এখানেই বৃত্তটা আছে, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাবো এবং বৃত্ত যখন পড়বো তোমাদের তখন ক্যান্ড বুঝিয়ে দেবো, ঠিক আছে? এখন খেয়াল করো, রেখা দেখা যাচ্ছে, রেখা দেখা যাচ্ছে, আর ছোট করে দেব। ওকে, দেখো একটি বিন্দুর চলার পথকে রেখা বলে, আমরা একটু আগে বিন্দু বললাম না? এখন এই বিন্দু যদি চলতে শুরু করে, চলমান যদি বিন্দু হয়, এখন কথা হচ্ছে স্যার বিন্দু আর চলতে শুরু করে কেমনে? খেয়াল করো, এটা বিন্দু ছিল, এখন এই বিন্দু যদি একটু এদিকে যায়, আটটু এদিকে যায়, আটটু এদিকে যায়, আটটু এদিকে যায়, আটটু এদিকে যায়, এরকম যেতে থাকে, আস্তে 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 যেতে থাকে না? এরকম করে যেতে থাকলো, ঠিক আছে? এই দেখো, এই যে অনেকগুলো বিন্দু একসাথে করছি না, খেয়াল করতেছো? অনেকগুলো বিন্দু একসাথে মিলে এটা একটা বিন্দু ছিল, তারপর এটা একটা, তারপর এটা একটা, এটা একটা, এটা একটা, একটা 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 একটা, এই যে বিন্দুটা চলতেছে মানে হচ্ছে এখান থেকে সেখানে এখানে আস্তে যাচ্ছে, যাওয়ার পর একটা লাইনের মতো হয়েছে না, রেখা হয়েছে না? তার মানে অসংখ্য বিন্দু মিলে একটা রেখা তৈরি হয়। আর যখন এই বিন্দুটা এই বিন্দু থেকে এই বিন্দুতে যায়, চলতে শুরু করে, তখন তখন আমরা কি করি? তখন হচ্ছে আমরা ওকে দেখো, ওকে দেখো, তাহলে আমরা কি বলছিলাম যে অসংখ্য বিন্দু মিলে আমাদের কি হয়, একটা রেখা হয়, কারণ এই যে একটা বিন্দু, এভাবে একটা বিন্দু একটা বিন্দু এভাবে হচ্ছে একটা একটা করে চলতে শুরু করে, তারপর এভাবে রেখা হয়, ঠিক আছে? এই যে রেখা হয়ে গেল। এখন রেখাটা কিরকম? তার মানে একটি বিন্দুর চলার পথকে, এই যে একটা বিন্দু এই পথ দিয়ে চলতেছে, এখানে একটা বিন্দু ছিল, এখানে এই বিন্দুটা এখান দিয়ে চলা শুরু করছে, এটা হচ্ছে তার চলার পথ। এখন রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, অর্থাৎ রেখাটা এদিকেও চলমান থাকবে, তাই এটিকে উভয় দিকে চালনা করা যায়। তুমি যদি একটা রেখা এভাবে কল্পনা করো, তাহলে এই রেখাকে এদিকেও নিতে পারবা, এদিকেও নিতে পারবা, রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, অর্থাৎ রেখাকে তুমি এটা বলতে পারবা না যে রেখাটা এদিকে যাবে না এদিকে যাবে, ঠিক আছে? অন্যদের অন্য, আচ্ছা অন্যদের যে দেখা যাবে না, তোমরা যে কমেন্ট করতেছো, ঠিক আছে, তোমাদেরটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওকে, প্রান্তবিন্দু হচ্ছে, দেখো কি লিখছো তাসিফ শাহরিয়ার, দেখো প্রান্তবিন্দু হচ্ছে কোন একটা রেখার শেষ বিন্দু, সেটাকে প্রান্তবিন্দু বলে। এখন যদি এই রেখাটা শেষই না হয় তাহলে প্রান্তবিন্দু থাকবে? থাকবে না। এই কারণে আমরা বলছি এটা কোনো প্রান্তবিন্দু নেই, অর্থাৎ এই রেখাটা শেষ হবে না, রেখা কখনো শেষ হয় না, এক জায়গা থেকে শুরু হইলেও সেটা দুই দিকেই চলমান থাকে, এবং দুই দিকে চলমান থাকে বিদায়ী এই রেখার কোনো প্রান্তবিন্দু নেই, এবং রেখাটি উভয় দিক দিয়ে চলতে পারে। দেখো এখানে ভিতরে আমি লিখছি যে যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, আবার দৈর্ঘ্য থাকলেও সেই দৈর্ঘ্যটা নির্দিষ্ট না, রেখার নির্দিষ্ট প্রান্তবিন্দু বা দৈর্ঘ্য নেই। এখন এখানে লিখছি শুধুমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ এবং উচ্চতা নাই, আবার ভিতরে লিখলাম তার দৈর্ঘ্য নেই। কাহিনী হচ্ছে এখানে দেখো নির্দিষ্ট লিখছি একটা জিনিস, তার মানে এই দৈর্ঘ্যটা নির্দিষ্ট না। দৈর্ঘ্যটা কি 5 কিলোমিটার হবে, না 2 কিলোমিটার হবে, না 2 মিটার হবে, না 4 মিটার হবে, এটা জানি না আমরা, কারণ রেখা তো দুই দিক দিয়ে চলমান। এখন একজন যদি আসা বলে যে এইটা
5 কিলোমিটার লম্বা রেখা। আরেকজন এসে বললো না এটা 2 মিটার লম্বা রেখা। আমার তো দুইজনকে একজনকেও ভুল বলার সুযোগ নাই, কারণ যে বলতেছে 2 মিটার সে এটাকে 2 মিটার বাড়ায় বলবে 2 মিটার, এই যে 2 মিটার হয়ে গেছে। যে বলতেছে 2 কিলোমিটার সে এটাকে এদিক দিয়ে 1 কিলোমিটার বাড়াবে, এদিক দিয়ে 1 কিলোমিটার বাড়াবে, 2 কিলোমিটার হয়ে গেল। তার মানে কাউকেই ভুল ধরার সুযোগ নাই। এই জন্যই এই যে রেখাটা আছে সেই রেখাটার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য পাওয়া যাবে না, তবে দৈর্ঘ্য আছে, নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য পাওয়া যাবে না। কিন্তু এটার কি নাই, প্রস্থ নাই এবং উচ্চতা নাই। কেন নাই? আমরা প্রথমেই বলেছিলাম আমাদের এই রেখাটা তৈরি হয় কিভাবে, বিন্দু থেকে এইভাবে, যেহেতু বিন্দু থেকে তৈরি হয়, প্রথমে আমরা পড়ছিলাম যে বিন্দুর কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই। যেহেতু বিন্দুর উচ্চতা নাই, প্রস্থ নাই, তাহলে রেখারও কোনো উচ্চতা এবং প্রস্থ থাকবে না। এজন্যই এই রেখার কোনো প্রস্থ বা উচ্চতা নেই। ওকে, রেখা 2 প্রকার হয়, একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা। এই যে সরল রেখা, আমি যদি একটা সোজা টান দিই তাহলে সেটা কি হবে, এটা হচ্ছে সরল রেখা, আর সেটা হচ্ছে কি সরল রেখা, সরল রেখা, ঠিক আছে। ওকে, আর এই যে এটা কি বাঁকা রেখা না, তাহলে এটার নাম কি, এটা যদি এ বি হয় তো এটা যদি আমরা সি ডি কল্পনা করি তাহলে এটা হচ্ছে বক্ররেখা। বক্ররেখা, বুঝতে পারছো? হ্যাঁ, তোমাদের হোমওয়ার্ক দিব। ওকে, তাহলে আমরা জাস্ট আরেকটা টপিক দেখবো, তারপর তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব। হ্যাঁ, খেয়াল করো। রশি, রশি কি জিনিস? রেখা থেকে রশি দাওনা চলে আসছে। রেখা হচ্ছে 2 দিক দিয়ে যেটা চলমান, আর রশি কি, রশি হচ্ছে 1 দিক দিয়ে চলমান। অর্থাৎ রশি হলো রেখার একটি অংশ যার নির্দিষ্ট প্রান্তবিন্দু থেকে শুরু হয়ে একদিকে অসীম পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ একটা নির্দিষ্ট প্রান্তবিন্দু থেকে শুরু হবে এবং অসীম পর্যন্ত চলতে হবে। অসীম মানে কি, এটা শেষ হবে না। ধরো এই যে এ বিন্দু, এই এ বিন্দুতে শুরু হইলো রেখাটা, এখান থেকে শুরু হয়ে সে চলতে থাকবে এরকম করে। এই রেখাটা এখান, রশিটা এখান থেকে শুরু হয়ে চলতে থাকবে, এটার নাম হচ্ছে এর নাম কি, রশি। ঠিক আছে, রশিটা এখানে শুরু হয়ে এদিক দিয়ে চলতে থাকবে একদিকে। ওকে, অসীম পর্যন্ত চলতে থাকবে, এই দৈর্ঘ্যটা অসীম পর্যন্ত। দেখো রেখাংশ, এখন রেখাংশ মানে হচ্ছে, আমরা একটু আগে রেখা পড়ছি, রেখা অংশ, রেখার অংশ, ঠিক আছে, নামটা কি, রেখাংশ। তার মানে কি, রেখার ওকে, দেখো রেখার অংশ, দেখো রেখার অংশ, ঠিক আছে। তো রেখার অংশ তার মানে আমি যদি রেখা কল্পনা করি এভাবে, ঠিক আছে, এটা যদি এ বি হয় তাহলে এখান থেকে যদি আমি কাটি, এটা সি, এটুকু ডি, তাহলে এই যে সিডি অংশটুকু আমি পাইলাম না, এইটা হচ্ছে রেখাংশ। ঠিক আছে, এটা হচ্ছে রেখাংশ। তার মানে রেখা থেকে কোনো কিছু কেটে নিলে, রেখা থেকে কেটে নেওয়া নির্দিষ্ট অংশকে রেখাংশ বলে।
রেখা থেকে কেটে নেওয়া নির্দিষ্ট অংশকে রেখাংশ বলে। ঠিক আছে, ওকে। তোমাদের আজকে আমাদের টেকনিক্যাল ত্রুটি থাকার কারণে আমরা হচ্ছে ক্লাসটি ভালোভাবে নিতে পারিনি, মাঝে অনেকটা সময় তোমাদের অতিবাহিত হচ্ছে, যে সময়টা আমরা ক্লাস নিতে পারি নাই আমাদের টেকনিক্যাল ত্রুটি থাকার কারণে। সো আজকে আমরা এই পর্যন্ত এই ক্লাসটা করাবো এবং তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে দেবো। এখন তোমরা বাড়ি কাজ হিসেবে, যেহেতু পুরো অধ্যায়ের অল্প অংশটুকু পড়ানো হয় না, জাস্ট শুরু করেছিলাম আমরা, তোমরা হচ্ছে এই রেখা, রেখাংশ এবং রশি, একই সাথে হচ্ছে পরের যে বিষয়গুলো রয়েছে সেগুলা একটু পরে আসবে বাসা থেকে। বাসা থেকে কি করবা? পরে আসবে, অর্থাৎ পরে তারপর ক্লাসটা করতে বসবা। আগামী ক্লাসে যখন ক্লাস করাবো তখন তোমরা হচ্ছে এই ক্লাসটা যাতে ভালোভাবে বুঝতে পারো সেই কারণে তোমাদের বাড়ি কাজ থাকবে। তোমরা কি করবা? এই যে টপিকগুলো রয়েছে, যে টপিকগুলো স্লাইডে রয়েছে, এই স্লাইডের টপিকগুলো তোমরা আবার রিভাইজ দিয়ে নিবা, পড়ে নিবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা একটু জাস্ট লাস্টে 2 মিনিটে দেখি যে হচ্ছে আমাদের স্লাইডে আর কি কি রয়েছে। দেখো, আমি জাস্ট এখন আর লিখবো না, জাস্ট দেখাবো তোমাদেরকে কি কি রয়েছে। ওকে, দেখো আমরা লেখা কি দেখা যাচ্ছে তোমার এখানে? রেখা, রেখাংশ এবং রশি এবং একটি রেখা, বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। দেখো, ওকে, দেখো রেখা, রেখাংশ এবং রশি, এই 3টা জিনিস আমরা পড়ছি না? 3টা জিনিসের মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। রেখার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, অর্থাৎ রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, রশির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। আবার রেখার প্রান্তবিন্দু নেই, রেখাংশের প্রান্তবিন্দু আছে, রশির প্রান্তবিন্দু নেই। আমরা যদি একটু খেয়াল করি চিত্রটা, দেখবা রেখার 2 দিক দিয়ে, এইদিকে এবং এইদিকে 2 দিকেই কি তার 2টা এরো চিহ্ন আছে, এটাকে আমরা সরলরেখা বলতেছি। হ্যাঁ, আর এখানে এখানে দেখবা কোনো দিকে এরো চিহ্ন নাই, তার মানে এটা একদম সিলেক্টেড, অর্থাৎ হচ্ছে নির্দিষ্ট। ঠিক আছে, এবং এখানে এখানে দেখো এইদিকে একটা জিনিস আছে, তারপরে এইদিকে তীর চিহ্ন রয়েছে, তার মানে কি এ থেকে শুরু হয়ে বির দিকে যাচ্ছে, বির দিকে সে চলমান, তার মানে এটি বির দিকে যত ইচ্ছা তত বাড়ানো যাবে। অর্থাৎ এক্ষেত্রেও তার কি একটি প্রান্তবিন্দু আছে, কিন্তু অপর দিকে কি সে চলমান, তার মানে এটারও নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। এই হচ্ছে আমাদের ছিল রেখার, রেখাংশের এবং পরের যে বিষয়টা রয়েছে। এখন দেখো সম্পর্কটা কিরকম এদের মধ্যে, আমরা জাস্ট লাস্ট 1 মিনিটে আমরা এটা খেয়াল করবো, তাদের মধ্যে সম্পর্কটা কিরকম তোমরা এটা বাসায় পড়বা। দেখো, বিন্দু, রেখা, তল সম্পর্কিত কয়েকটি প্রয়োজনীয় ধারণা এবং স্বতঃসিদ্ধ নিয়মাবলী। স্বতঃসিদ্ধ বলতে কি? যেগুলো ইতিমধ্যেই গণিতবিদ এবং বর্তমান পৃথিবীর মানুষেরা মেনে নিয়েছে, সেটা হচ্ছে স্বতঃসিদ্ধ বিষয়। গণিতের স্বতঃসিদ্ধ বিষয়গুলো হচ্ছে সেই সকল বিষয় যা বর্তমান গণিতবিদ এবং পৃথিবীর সকল মানুষ মেনে নিয়েছে, সেটি হচ্ছে স্বতঃসিদ্ধ বিষয়। দেখো, 2টি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি রেখা আঁকা যায়, 2টি বিন্দুর মধ্য দিয়ে কেবল একটি এবং একটি রেখা আঁকা যায়। আমরা যদি 2টি বিন্দু, ধরো আমার 2 হাতে 2টা বিন্দু আছে, 2টা বিন্দু যদি আমি একসাথে করে দেই তাহলে কেবল একটা রেখাই আঁকা যাবে। এটার বিস্তারিত আমরা আগামী ক্লাসে অবশ্যই দেখব। তোমরা ইচ্ছা করলে এটাকে স্ক্রিনশট নিতে পারো। পরটা দেখো, যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থিত তাদেরকে সমরেখা বিন্দু বলে। সম মানে কি? সমান। রেখা মানে রেখায়, মানে সমান রেখায়, মানে একই রেখায় যে বিন্দুগুলো থাকে সেই বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলা হয়। অর্থাৎ একই রেখায় আছে, এই কারণে তাদেরকে সমরেখ বিন্দু বলা হয়। তারপরে আছে একটি রেখাংশের দৈর্ঘ্যই তার প্রান্ত বিন্দু দ্বয়ের দূরত্ব। একটু যদি খেয়াল করো, দেখো এইটা যদি রেখাংশ হয় এইটা, তাহলে এইটার প্রান্তবিন্দু এইটা আছে এ, এইটা আছে বি। দেখো, তাহলে এই যে তার যে প্রান্তবিন্দুর দূরত্ব সেইটাই তো রেখাংশের দূরত্ব, মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত বিন্দু যে আছে এ এবং বি, এ বি এর মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাই হচ্ছে কি, সেই ডিস্টেন্সই হচ্ছে তার এই রেখাংশের দূরত্ব, মানে এ বি। সো ক্লিয়ার?
প্রান্তবিন্দু ছাড়া রেখাংশের কোন বিন্দুকে ওই রেখাংশের অন্তবিন্দু বলা হয়। দেখো এখানে একটা দিছে পি এবং হচ্ছে আর, পি এবং আর হচ্ছে এই রেখাটার, পি আর রেখাটার প্রান্ত বিন্দু দুইটা, এর মাঝখানে যে কোনো বিন্দু, এই যে কিউ একটা বিন্দু, এটাকে কি বলে? অন্তবিন্দু। এখানে যদি থাকতো একটা বিন্দু এ, এটা একটা অন্তবিন্দু, এখানে যদি থাকতো বি, তাহলে বি একটা অন্তবিন্দু। মানে এই দুই পাশে দুইটা বিন্দু ছাড়া মাঝে যত বিন্দু আমরা নিব সবগুলা কি অন্তবিন্দু বলা হবে। তারপরে কি আছে, একই সমতলে দুটি রেখা একটি এবং কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করে। ধরো এই যে একটা বুট, এই বুট যদি একটা সমতল হয়, অবশ্যই একটা সমতল, তাহলে এই সমতলের মধ্যে এই যে একটা রেখা টানলাম, একটা রেখা টানলাম, এই দুইটা রেখা কেবলমাত্র একটি বিন্দু, এই বিন্দুতেই ছেদ করা পসিবল, দ্বিতীয়টা পসিবল না। যদি এটা এ বি রেখা হয়, যদি এটা সি ডি রেখা হয়, তাহলে এটা যদি ও বিন্দুতে ছেদ করে, তাহলে কেবল এবং কেবলমাত্র একটি বিন্দুতেই ছেদ করতে হবে, দ্বিতীয় কোনো বিন্দুতে ছেদ করার সুযোগ নেই। তারপরে আছে, যদি দুটি বিন্দু একই সমতলে অবস্থান করে তবে তাদের সংযোগ রেখা সম্পূর্ণভাবে ওই তলে অবস্থান করে। আমি যদি দুইটা বিন্দু নিই, এখানে একটা বিন্দু নিলাম এ বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম, এটা হচ্ছে বি বিন্দু। এখন যদি দুইটা বিন্দুকে আমি সংযোগ করি, তাহলে এই সংযোগ রেখাটা যে তলে, অর্থাৎ যে বুডের মধ্যে এ বি বিন্দুটা আছে, সেই বুডে এই রেখাটা অবস্থিত না? সেই বুডে কিনা? জি স্যার। ওকে, তার মানে এই যে তল, এটার বুট একটা তল, তার মানে এই একটা তলের মধ্যে, সমতলের মধ্যে বিন্দুগুলো যে অবস্থান করতেছে, সেই বিন্দুগুলোর সংযোগ যে রেখা, সেই সংযোগ রেখাটাও এই তলে অবস্থান করতেছে। এইটি ছিল আমাদের এই শতসিদ্ধ যে 6টি নিয়ম রয়েছে। এই শতসিদ্ধ 6টি নিয়ম তোমরা হচ্ছে বাসায় পড়বা এবং পড়ে খাতায় লিখে, ঠিক আছে? আমি যে সংজ্ঞাগুলো শিখেছি, সংজ্ঞাগুলা, ঠিক আছে? সংজ্ঞা প্লাস হচ্ছে কি, আমি বাড়ি কাজ দিচ্ছি, দাঁড়াও। ওকে, এই দেখো তোমাদের বাড়ি কাজ দিই, দাঁড়াও নোটে যে বাড়ি কাজ লিখি। দেখো, খেয়াল করো, এই দেখো হোমওয়ার্ক। দেখা যাচ্ছে নাকি? ওকে, দেখো হোমওয়ার্ক, বাড়ি কাজ। কি কি বাড়ি কাজ থাকবে? যেগুলো পড়ানো হয়েছে সেগুলোর কি সংজ্ঞা লিখবা, সংজ্ঞা এবং ছয়টি যে শতসিদ্ধ নিয়ম, ঠিক আছে? 6টি নিয়ম আমরা পড়লাম না, 6টি নিয়ম লিখবা, ঠিক আছে? 6টি নিয়ম হচ্ছে এই যে 6টি নিয়ম, এই যে 6টি নিয়ম, ঠিক আছে? শতসিদ্ধ নিয়ম যেটা, ঠিক আছে? তোমাদের শতসিদ্ধ নিয়ম লিখে দিতে হবে এখানে। ধরো এই যে শতসিদ্ধ নিয়মটা আছে না, এইটা 6টি, এই যে এখানে হচ্ছে 6টি শতসিদ্ধ নিয়ম যে আছে, ঠিক আছে? এই যে যেটা লিখে দিলাম, এটা তোমাদের বাড়ি কাজ, স্ক্রিনশট নাও।
নেওয়া শেষ? হ্যাঁ, আমার নাম হচ্ছে আমিনুল। ওকে, ওয়েলকাম সালাম। ওকে, ঠিক আছে। তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে আমরা সমাপ্ত ঘোষণা করব, কারণ হচ্ছে আমাদের টেকনিক্যাল ত্রুটির কারণে আমরা ক্লাসটা পুরোপুরি ভাবে নিতে পারিনি। তোমরা যে যেখান থেকে ক্লাসটা করতেছিলে, জয়েন হয়েছিল, তোমাদের সকলের জন্য শুভকামনা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব পরিবারের সাথেই থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।